দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুদি সংবাদ শিরোনাম। নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি 2 দিন পর স্থগিত। মেঘনা নদীতে 7 খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি পূরণের আশ্বাস। গত 15 বছর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে উচ্চ আদালত, বলেছেন আইন উপদেষ্টা। 90% বিচারক অনাচার করেছেন মন্তব্য। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না, বললেন ফখরুল। অর্থ পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন, বলে রিজভির মন্তব্য। বাংলা একাডেমি প্রবর্তিত রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার পেলেন 2 সাহিত্যিক। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুরস্কার প্রদান। এবং নদী রক্ষায় দখল দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধে পরিবেশ উপদেষ্টার হুঁশিয়ারি। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নদী রক্ষায় গুরুত্ব আরোপ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পূরণের আশ্বাসে 2 দিন পর কর্মবিরতি স্থগিত করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাহ আলম একথা নিশ্চিত করেছেন। জাহাজে 7 শ্রমিক হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে কর্মবিরতি পালন করছিলেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গত 15 বছরে উচ্চ আদালত নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে। সুপ্রিম কোর্টের আগের 90% বিচারক বিচার কার্যে অনাচার করেছেন বলেও মন্তব্য করেন তিনি। উচ্চ আদালতের বিচারক নিয়োগে ঋণ খেলাপি, বিল খেলাপিদের না রাখার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। রিপোর্ট রুকসানা আমিনের। গণবিজ্ঞপ্তি জারি করে দরখাস্ত আহ্বান ও স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে যাচাই বাছাই করে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এজন্য প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই খসড়া প্রস্তাবনা নিয়ে আইন মন্ত্রণালয়ের মতবিনিময় সভা। বিচারক নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দলীয় প্রভাবমুক্ত রাখা সহ বেশ কিছু পরামর্শ তুলে ধরেন সিনিয়র আইনজীবীরা। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন, সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে পরবর্তী বিচারক নিয়োগ দেওয়ার লক্ষ্যে এই আইন তৈরি করা হবে। সবচেয়ে প্রবলেমেটিক যে বিধানটা, সেটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন। বাংলাদেশের সংবিধানে উচ্চ আদালতের বিচারকদের, হাইকোর্টের বিচারকদের প্রচণ্ডভাবে ক্ষমতাশালী করা হয়েছে। এই প্রতিষ্ঠানটা যদি নষ্ট করা যায়, তাহলে বাংলাদেশের যে কোনো রিপ্রেসিভ গভর্নমেন্ট এসে সকল ধরনের মানবাধিকার দলন করার একটা অবাধ একটা সুযোগ পেয়ে যায়। এবং এক্স্যাক্টলি এই কাজটাই গত 15 বছর করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার একটা হাতিয়ারে পরিণত হয়েছিল। খসড়া আলোচনার উপর বেশ কিছু পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল। অতিরিক্ত যোগ্যতার ক্ষেত্রে বা অযোগ্যতার ক্ষেত্রে ঋণ খেলাপি হতে পারবে না, বিল খেলাপি হতে পারবে না। আইনে এই জায়গাটুকু করে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে যে ফরম্যাটে করা হয়েছে
এই ফরম্যাটে করলে সংবিধানের ৬ষ্ঠ ভাগের সাথে সাংঘর্ষিক হবে। প্রস্তাবিত খসড়ায় সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক অনুরোধ প্রাপ্তির বিধান না রেখে কাউন্সিলের উপর রাখা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বেসরকারি ব্যক্তিদের দেওয়া সচিবালয়ে প্রবেশের সব অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। একই সাথে সাংবাদিকদের যারা অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে যেতে পারতেন তাদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সচিবালয়ে প্রবেশে বাধানিষেধ জারি করা হয়েছে। নিষেধের ফলে সাংবাদিকসহ বেসরকারি কেউ আপাতত সচিবালয়ে যেতে পারবেন না। নিরাপত্তা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বাড়ানোর স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়েছে। সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে বলেও জানানো হয়। বাতিল করা বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম অ্যান্ড কমান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি এর 15 নম্বর আব্দুল গনি রোডে স্থাপন করা বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বুদ্ধ পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগুনে কেপিআই এলাকা সচিবালয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় এর নিরাপত্তা ও সুরক্ষায় সাংবাদিকদের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত হয়েছে। সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা করবে এবং নতুন কার্ড ইস্যুর জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সব গণমাধ্যমের কাছ থেকে আবেদন আহ্বান করবে। এই সময়ের মধ্যে প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দৈনিক অস্থায়ী প্রবেশ কার্ড ইস্যু করবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে প্রেস উইং। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে দেয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অর্থ পাচারের দুর্নীতি ঢাকতে এই আগুন দেওয়া হয়েছে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্র প্রতিহত করা নিয়ে আলোচনা সভা। এতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করছে। সংস্কারগুলো নতুন ধারণা নয়, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। ভোটারদের নতুন বয়স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন ফখরুল। আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন then it becomes a binding on the election commission যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরো কত ঘটনা আছে, সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে।
1 মাসের মধ্যে সোহানুরের বোনকে চাকরি দিতে সরকারের কাছে দাবি জানান তিনি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের আহতদের সুচিকিৎসা এখনো নিশ্চিত হয়নি। রাজধানীর পুরোনা পল্টনে আয়োজিত জুলাইয়ের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি বলেন, দলীয় ভিত্তিতে শহীদদের ভাগ হয় না, শহীদরা জাতীয় সম্পদ। এ সময় উপদেষ্টাদের প্রতি ফ্যাসিবাদীদের বিচারের আহ্বান জানান জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। তাফিমুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই আগস্ট বিপ্লবে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মৃতিচারণ অনুষ্ঠান। পরাধীন শৃঙ্খল ভাঙতে হবে, আর নয় অধীনতা। জুলাই আগস্ট বিপ্লবে আহতরা স্মৃতিচারণ করতে গিয়ে খুনি হাসিনার বিচারের দাবি জানান। কত মানুষের পঙ্গুত্বের বিনয়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, যেই আসুক না কেন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি। ফ্যাসিস্টদের বিচার যেন ইনশাআল্লাহ কনফার্ম হয়। আমি এদের ফাঁসি চাই, সর্বোপরি এদের বিচার আমাদের নিশ্চিত দেখতে হবে। ফ্যাসিবাদীরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে জানিয়ে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদীদের বিচার ও আহতদের যথাযথ চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে হোক। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। শহীদরা এদেশের জাতীয় সম্পদ বলে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। জামাতের আমির আরো বলেন, যারা ক্ষমতায় আসবে তাদের ভাগ্য পরিবর্তন হবে, আর জনগণের ভাগ্য পরিবর্তন হবে না, এমনটা এদেশের মানুষ আর চায় না। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা সরকার টানা 10 মাস আলো বাতাসহীন কন্ডেম সেলে রেখেছিল জানিয়ে হেফাজত ইসলাম নেতা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, টানা 51 দিন তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। চ্যানেল আইয়ের সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনে কোনোদিন তিনি একটি পিঁপড়াও মারেননি, কিন্তু তাকে 6টি হত্যা মামলার আসামি করা হয়। মাসুদ শাকিলের রিপোর্ট। রাজধানীর শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজত ইসলামের মহাসমাবেশে রাতের আধারে র্যাব, পুলিশ, বিজিবির যৌথ বাহিনীর অভিযানের সময় প্রাণে বেঁচে গেলেও এরপর থেকে পলাতক জীবন পার করেছেন বলে জানালেন হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী। বলেন, 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হতে হয়। আমার প্রথম 7 দিন রিমান্ড মঞ্জুর করে দ্বিতীয়বারে আমাকে 51 দিন রিমান্ড দিয়েছে। ডিবি অফিসে নিয়ে গিয়ে আমার চোখ বন্ধ করে ক্যাপ লাগাই, পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দাঁড় করে রাখছে। সবচেয়ে বড় আমার আশ্চর্য লেগেছে, বাংলাদেশে ডিবির যে বড় বড় কর্মকর্তা যারা বিসিএস ক্যাডার হয়ে অফিসার হয়েছেন, তারা কিভাবে বিশ্রী ভাষায়, অশ্লীল ভাষায় একেবারে ডুমের মতো গালাগালি করে। এই জিনিসটা আমাকে সবচেয়ে বড় আহত করে। হেফাজতের এই নেতা বলেন, তার বিরুদ্ধে দেওয়া বেশিরভাগ মামলায় যে মিথ্যা, এজাহার পড়লেই তা বোঝা যায়। আশ্চর্যের কথা হলো, একই ব্যক্তি, আমি আজিজুল হক ইসলামাবাদী, একই সময়ে একই দিন 7 মিনিট 2 মিনিটের আগে পল্টন থানায়, রমনা থানায়, শাহবাগ থানায়, কি বলা হয়, মতিঝিল থানায়, এরপরে যাত্রাবাড়ি থানায়, ব্রাহ্মণবাড়িয়ায়, চট্টগ্রামে, নারায়ণগঞ্জে একই ব্যক্তি একই দিন একই সময়ে সশরীরে উপস্থিত থেকে ভাঙচুর করেছে, হামলা করেছে। এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? তাহলে আমাদের এই পুলিশ অফিসারগুলো কি লেখাপড়া করলেন? ফাঁসির সাজা পাওয়া আসামি না হলেও টানা 10 মাস কন্ডেম সেলে রাখা হয়েছিল বলে জানান আজিজুল হক ইসলামাবাদী। আমরা তো সাধারণ কয়েদি, কিন্তু আমাদেরকে রাখা হয়েছে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামির সেলে, কন্ডেম সেলে। আমি পুরো 21 মাসে কন্ডেম সেলে ছিলাম এবং 21 মাসের ভিতরে 22 মাস ছিলাম একা। এই চট্টগ্রামের কন্ডেম সেল, চট্টগ্রামও ঢাকাতে কেরানীগঞ্জে একাই রেখেছে আমাকে, আমার আশেপাশে কেউ ছিল না। চট্টগ্রামে আমাকে 7 মাস মৃত্যুদণ্ডের এই যে আসামির ছেলে 7 মাস রেখেছে, 24 ঘন্টা লকআপ। আমাকে 7 মাস খুলে দেওয়া হয়নি, দুনিয়ার আলো বাতাস আমি দেখিনি। তিনি বলেন, বেশিরভাগ মুসলিমের দেশে ইসলাম ভিত্তিক অরাজনৈতিক সংগঠন করলেও তার মতো হাজারো কর্মীর উপর শেখ হাসিনা সরকার অমানবিক নির্যাতন চালিয়েছিল। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা।
বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন দুই সাহিত্যিক। বাংলা কথা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক সুশান্ত মজুমদার ও সুমন মজুমদার। একাডেমির সাধারণ সভায় এই পুরস্কারের পাশাপাশি আরও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয়। লায়লা নওশিনের রিপোর্ট। বাংলা সাহিত্যের স্বনামধন্য কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের স্মৃতিকে অমর করে রাখতে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের অর্থায়নে 2022 সাল থেকে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে বাংলা একাডেমি। এবছর বাংলা একাডেমির সাধারণ পরিষদের 47তম বার্ষিক সভায় পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সাহিত্যের সামগ্রিক অবদানের জন্য এবছর রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন সুশান্ত মজুমদার। অনূর্ধ্ব 49 বছর বয়সী লেখকদের মধ্যে 2023 সালে প্রকাশিত রায়মঙ্গল উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক সুমন মজুমদার। যখন পুরো সবকিছুই আছে যে অনাচারে ভর্তি হচ্ছে, সেই সময় এই ধরনের শিল্প সাহিত্য নিয়ে যে তাদের পৃষ্ঠপোষকতা, এর জন্য তাদের ধন্যবাদ দেই। বাংলা সাহিত্যে তো রাবেয়া খাতুন অন্যতম একজন সাহিত্যিক, ফলে রাবেয়া খাতুনের নাম অনুসারে যে পুরস্কার সেটা পাওয়া তো অবশ্যই অনুপ্রেরণার বিষয় এবং এটা আমার ভবিষ্যৎ লেখালেখিকে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে সাম্মানিক ফেলোশিপ ও একাডেমি পরিচালিত আরও কয়েকটি পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলা একাডেমি পরিচালিত সাদাত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুনুর রশিদ। মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রাবন্ধিক গবেষক ডক্টর ওয়াকিল আহমদ। কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যিক আবু সালে। অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন নাইলা আজাদ এবং আবু রুশদ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক নাসিমা আনিস। সে সময় বিভিন্ন ক্ষেত্রের 7 বিশিষ্টজনকে সাম্মানিক ফেলোশিপ দেয়া হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষায় প্রয়োজনে দখল দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গাজীপুরে নদী বিষয়ক যুব সম্মেলনে যোগ দিয়ে বক্তারা টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নদী রক্ষায় গুরুত্ব আরোপ করেছেন। দীর্ঘদিনের দখল দূষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিমাল রাজির রিপোর্টে বিস্তারিত। আবহমান বাংলায় যোগাযোগ আর অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল নদী। যুগের পর যুগ অপরিণামদর্শী কর্মকাণ্ডে দখল দূষণের পাশাপাশি মেরে ফেলা হয়েছে অনেক নদী। ফলে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে গাজীপুরে জাতির ভবিষ্যৎ নাগরিক তরুণদের নিয়ে নদী বিষয় সম্মেলন। তরুণ প্রতিনিধিরা তুলে ধরেন নদী নিয়ে মূল্যায়ন ও করণীয়। মনিটরিংটা রাষ্ট্রীয় মনিটরিং হবে। খেয়াল করে দেখেন, আমরা যে বলছি যে ডেমোক্রেটাইজেশন অফ এনভায়রনমেন্টাল ডেমোক্রেসি কথা আমরা বলি, একদম মাইক্রো লেভেলে আমার যে প্রাকৃতিক সম্পদটা আছে সেটার ম্যানেজমেন্ট এবং মনিটরিংটাও আমরা করব। গাজীপুরের শীতলক্ষা, বালু, তুরাগ, চিলাই, লবণদহর, টঙ্গী এবং মোগরখাল, এই কেবলমাত্র এই কয়টা নদীতে কলকারখানার দূষণ পয়েন্ট আমরা 337টা পেয়েছি। মিউনিসিপ্যালিটির যে ওয়েস্ট লাইন সেটা 40টি, ওয়েস্ট ডাম্পিং 51টি, বাণিজ্যিক দখল 116টি, আবাসিক দখল 21টি, আর্থ ফিলিং 59টি। আমাদের হয়তো অর্থ সংকলন করতে পারি না আমরা। আমাদের দেশে যে নদীগুলা এই পলি নিয়ে আসে সেই নদীগুলাকে আমরা প্ল্যানিং ওয়েতে ড্রেজিং করতে পারছি না। নদীসহ সকল দখল দূষণ প্রতিরোধে প্রকল্পের সীমাবদ্ধ না থেকে প্রয়োজন সার্বিক সচেতনতা ও মূল্যবোধের গুণগত পরিবর্তন। ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো, এই যে এখানে বসতি হচ্ছে, বসতির বর্জ্যগুলো আমরা যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করতে পারি, আমরা যদি সেটিকে হ্যান্ডলিং না করতে পারি, তাহলে এটি বাসযোগ্য থাকবে না। এই দেশ, এই গাজীপুর অঞ্চলে বাসযোগ্য থাকবে না। পরিবেশ প্রতিবেশ সমস্ত কিছুই কিন্তু একটা আরেকটার সাথে ভীষণভাবে নির্ভরশীল। আমাদের যদি নদী বাঁচাতে হয় তাহলে বনকেও রাখতে হবে, বনকে টিকিয়ে রাখতে গেলে নদীকেও রাখতে হবে। আমাদের ভেজিটেশন, আমাদের উডল্যান্ড, আমাদের ওয়াটার বডি, আমাদের পরিবেশের এই প্রত্যেকটা উপাদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী রক্ষায় কার্যকর ফল পেতে তরুণদের ঘনিষ্ঠভাবে যুক্ত করার পাশাপাশি সমন্বিত উদ্যোগে জোর দিয়েছেন বিশিষ্টজনরা। প্রকৃতির সাথে কখনো লড়াইয়ে যেতে নেই। প্রকৃতির সাথে লড়াই করে কেউ কখনো জিতেছে, প্রকৃতি হেরেছে, এরকম কথা আমার জানা নেই।
নদীগুলোকে শিল্পবর্জ্যের ভাগাড়ে পরিণত করার অধিকার কোনো শিল্পপতিকে দেশের কোনো আইন দেয়নি। যে উন্নয়ন আপনার বাতাসকে দূষিত করে, যে উন্নয়ন আপনার নদী মেরে ফেলে, যে উন্নয়ন আপনার কৃষি জমি মেরে ফেলে, যে উন্নয়ন আপনার মায়ের দুধে রক্তের সাথে মাইক্রোপ্লাস্টিক মিশিয়ে দেয়, সেই উন্নয়ন আসলে উন্নয়ন না। আমরা একটা অনিরাপদ পৃথিবী তৈরি করে ফেলেছি। আপনাদেরকে এটা নিরাপদ করার কাজে আমাদের সাথে আগাতে হবে। আমরা কিন্তু এক হয়েছে একটি কারণে, যে আমরা এই যে সমস্যা, এই যে দূষণ, এই যে নানা ধরনের যে সমস্যার সৃষ্টি হয়েছে নদী নিয়ে, এবং নদী যে আমরা আর এখন সেই আগের যে নদী আমরা দেখেছি আমাদের ছোটকাল থেকে, যে নদী আমরা দেখেছি দূষণমুক্ত, সেই দূষণমুক্ত নদী কিন্তু এখন যে অবস্থা আছে, একে দূষণমুক্ত করতে হলে কিন্তু একা একটি প্রতিষ্ঠান অথবা একটি মানুষ এর পক্ষে সম্ভব নয়। আমাদের সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। সুতরাং আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। বাংলাদেশে মোট নৌপথের দৈর্ঘ্য 24,000 কিলোমিটার হলেও নৌপরিবহন উপযোগী নৌপথের দৈর্ঘ্য 5,000 কিলোমিটারেরও কম। সম্মেলনের আয়োজক বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, নদী পরিব্রাজক দল, কানেক্টিং ইয়ুথ ফর চেঞ্জ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমান রাজি, চ্যানেল আই, গাজীপুর। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র অনুষ্ঠানে এবার অংশ নিয়েছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের 20 শিক্ষার্থী। স্কুলটির ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা মুন্সিগঞ্জে কৃষকের মাঠে আলু রোপণ করেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। জীবনে প্রথমবারের মতো কৃষকের মাঠে নেমেছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের 20 ক্ষুদে শিক্ষার্থী। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র সিজন 11-এ অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। কৃষকের অনেক সময় তাদের ন্যায্য মূল্য পায় না, কিন্তু তারা অনেক কষ্ট করে। এখন এখানে এসে বুঝতে পারছি যে কৃষক আমাদের জন্য কত কষ্ট করে আলু উৎপাদন করে। আর আমি বড় হয়ে চাই যে আমি যখন টাকা অর্জন করব তাদের জন্য কিছু করতে, বিভিন্ন ধরনের মেশিন তৈরি করব যেন তারা সহজে কৃষি কাজ করতে পারে। শিক্ষার্থীরা আলু রোপণ করে মুন্সিগঞ্জের পূর্ব শিলমন্দি গ্রামের কৃষক রমিজউদ্দিনের জমিতে। আমরা যে কি পরিশ্রম করি, এই বাচ্চারা লেখাপড়া করবে, বড় হবে, তাদের এটা শিক্ষার প্রয়োজন আছে, নয়তো ওরা কৃষকের মর্যাদা কখনো বুঝবে না। ওদের কাছে প্রত্যাশা আমাদের ওরা কৃষির প্রতি এবং কৃষকের প্রতি দরদ রাখবে এবং সম্মান দেখাবে। আগামী প্রজন্মকে কৃষি সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ প্রাতিষ্ঠানিকভাবেই নেওয়া প্রয়োজন মনে করেন জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ। প্রত্যেকটা পাঠ্যক্রমে বিশেষ করে হর্টিকালচার, পিসিকালচার এই ধরনের জিনিসগুলো ইনকর্পোরেট করা উচিত। তাহলে অবশ্যই আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীরা ভালোভাবে দেশকে এগিয়ে নিতে পারবে। কৃষিমুখী করার এই অনন্য প্রয়াসের প্রভাব কতটুকু জানালেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষি প্রধান দেশ হয়ে কৃষি সম্পর্কে সবারই কম বেশি নলেজ থাকাটা দরকার, শুধু এটা কৃষকের একার কাজ না, সেই বোধটা বোধহয় আসছে সবার মধ্যে, তাই না? হ্যাঁ, তাই না? ওদের মতো বাচ্চারাও কিন্তু যে ফার্মারকে যে রেসপেক্ট করা উচিত সেটা এর মধ্যে শিখে গেছে। তারপর ফার্মার যে ফেয়ার প্রাইস পায় না সেটা ওরা জানে। 3 মাস পর শিক্ষার্থীরা রোপণ করা আলু তুলতে আবার মাঠে নামবে। তানভীর আশিক, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। চট্টগ্রামে সাতকানিয়া মাদ্রাসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আবু হুরায়রা মাদ্রাসা মাঠে গরিবদের জন্য কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন 2025-এর শেষে কিংবা 26 সালের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 5 মাসের মধ্যে প্রতি মাসে কোনো না কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। তিনি বলেন, নানামুখী আন্দোলন সংগ্রাম ও নাশকতার মাধ্যমে সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এসব নাশকতাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সমাবেশে জামায়াত ইসলামের চট্টগ্রামের আমির, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আগামী বছরের শেষে অথবা 26 সালের প্রথম দিকে আমরা নির্বাচন দেব। এই প্রথম 16-17 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না। আগামী দিনেও যদি কায়েমের স্বার্থবাদী
চক্র আবার এই দেশকে অস্থিতিশীল এই দেশকে শেষ করে দিতে চায়, আপনাদের আগামী দিনেও ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। পাকিস্তান আফগানিস্তান সীমান্তরক্ষীদের সংঘর্ষে 19 সেনাসহ 21 জন নিহত। আফগান ভূখণ্ডে ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশে উত্তেজনা। Pump the fun up. Enjoy the exciting world of sport. Melbet, add emotions to the game. আমরা দুজনেই কাজ করি, ছোট ছোট স্বপ্ন দেখি। তোর জন্য বাড়িটা ঠিকঠাক করা দরকার। অনলাইন স্টোরে আয়টা মন্দ না, একটা শোরুম দিলে ভালো চলতো। আমাদের সবার আরেকটু হলেই। জীবনের এই আরেকটু পেতে আইসিএল ব্যালেন্সড ফান্ড। কষ্ট আর যত্নের সঞ্চয়টুকু আরেকটু বাড়াতে আছি আমরা, প্রতি মাসে অল্প অল্প করে কিংবা এককালীন। আইসিএল ব্যালেন্সড ফান্ড, বন্ধু বিনিয়োগের। Pump the fun up. Enjoy the exciting world of sport. Melbet, add emotions to the game. বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদ। দীর্ঘ 13 বছর পর দেশে ফিরে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকারই সংস্কার করবে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, জালেম সরকারের সময় যেভাবে গুম খুন চাঁদাবাজি হয়েছে তার যেন পুনরাবৃত্তি না হয়। নেতাকর্মীদের তারেক জিয়ার আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি দলের কেউ অসৎ আচরণ করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সংস্কার তো করবে গণতান্ত্রিক সরকার, যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে করবে, ওনারা সংস্কার করবে। যারা আন্দোলনে আহত হয়েছেন সবার কাছে আমি এবং আমার দল কৃতজ্ঞ। আগের সরকারের সময়, জালেম সরকারের সময় যেইভাবে গুম খুন চাঁদাবাজি দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে, এর যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই ভোগ করতে হবে। আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে। এবার নিটল ডাটা আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের 19 সেনা ও আফগানিস্তানের 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের সীমান্ত জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আফগান সীমান্ত বাহিনী খুস্ত প্রদেশের আলিশির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিকা প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় 2টি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে। পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিকা প্রদেশের পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ এখনো চলছে। আফগান ভূখণ্ডে পাকিস্তানের সবশেষ হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন অভিহিত করে এর কড়া জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে কাবুল। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জমকালো আয়োজনে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। উদ্যোক্তা হবে ঘরে ঘরে, বেকারত্ব যাবে দূরে দূরে, এই স্লোগানে বিকেলে রাজধানী সেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে এই আয়োজন হয়। এতে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড প্রদান করে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। আজীবন সম্মাননা দেওয়া হয় দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল, সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও অভিনেত্রী আনোয়ারা বেগমকে। উপস্থিত ছিলেন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। তারা জানান, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। এ সময় বেস্ট ফিল্ম অ্যাক্ট্রেস রুনা খান এবং টিভি অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস তানহা তাসনিয়াকেও পুরস্কার দেওয়া হয়।
জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ CJFB'র 23তম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকা শেরাটনের বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ছিল দেশ সেরা তারকাদের পারফরমেন্স। এবারের আয়োজনে বরেণ্য সাংবাদিক উপস্থাপক শফিক রেহমানকে আজীবন সম্মাননা দেওয়া হয়। সঙ্গীত, সাংবাদিকতা ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য CJFB'র বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন কণ্ঠশিল্পী বেবিনা স্টেন, সাংবাদিক ফাহিম আহমেদ ও অভিনয় শিল্পী জয়া আহসান। দ্য ক্রাফট জুনিয়র এ জার্নি ফর সিনেমা বিষয়ক কর্মশালা শেষ হয়েছে। সন্ধ্যায় রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে কর্মশালার সমাপনী আয়োজনে প্রদর্শিত হয় অংশগ্রহণকারী 20 জন শিক্ষার্থীর তৈরি 1 মিনিট ব্যাপ্তির 20টি স্বল্প দৈর্ঘ্য সিনেমা। শিশুদের ফিল্ম মেকিং নিয়ে ধারণা দেওয়ার উদ্দেশ্যে 5 দিনের এই আয়োজন করে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড ও চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ। কৃষি সংবাদ। কুড়িগ্রামে নারিকেলের খোসা দিয়ে তৈরি প্রাকৃতিক উপাদান কোকোপিটে উৎপাদন করা চারা জনপ্রিয় উঠেছে। মাটির বিকল্প হিসেবে কোকোপিটে বিভিন্ন ধরনের চারা উৎপাদনে জেলায় অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে কৃষি অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে। প্রকৃতি সংবাদ। ভাসমান দোকান আর ময়লা আবর্জনা সরানোর পাশাপাশি আলোকসজ্জাসহ নানা উদ্যোগে প্রাণ ফিরছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। বদলে যাওয়া পতেঙ্গা সমুদ্র সৈকতে উচ্ছ্বাস জানিয়েছেন দর্শনার্থীরা। পতেঙ্গা সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার প্রত্যয় জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 28 জন আটক, জব্দ ড্রেজার, বালখেট ও বোট নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর। Pump the fun up. Enjoy the exciting world of sport. Melbach, add emotions to the game. Pump the fun up. Enjoy the exciting world of sport. Melbach, add emotions to the game. বিরতির পর আবার আমন্ত্রণ জানাই সংবাদে। চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 28 জনকে আটক করেছে কোস্টগার্ড। সে সময় 2টি ড্রেজার, 2টি বালখেট, 2টি স্পিডবোট ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বালখেট উচ্ছেদ প্রকল্পের অভিযান পরিচালনা করে। কোস্টগার্ড চাঁদপুর ও গজারিয়া স্টেশন অভিযানে ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ ড্রেজার, বালখেট, বোট এবং আটক করা 28 জন আসামিকে বেলতলী নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি ও প্রকৃতি বিষয়ক গবেষণা ভিত্তিক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরু। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রম অভিবাসনের প্রবণতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো বিশদভাবে তুলে ধরেন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর তসনিম সিদ্দিকে। প্রতিবেদনে বলা হয়, গণ অভ্যুত্থান এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে অভিবাসনের গতি সাময়িকভাবে ব্যাহত হয়েছে, তবে শেষ কয়েক মাসে তা পুনরায় গতি লাভ করেছে।
বক্তারা অভিবাসন খাতে নীতি সংস্কার এবং দক্ষতা উন্নয়নের উপর জোর দেন। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ট্রেনিং সেন্টারগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং রিক্রুটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমলাদের সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি বলেন, সচিবালয়ে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে জুলাই বিপ্লব পরবর্তী তরুণরা কেমন বাংলাদেশ চায় শীর্ষক আলোচনা সভা ও গণ অধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন আবু হানিফ। তিনি আরো বলেন, সরকার আমলাদের কাছে জিম্মি হয়ে পড়েছে এবং সচিবালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে আওয়ামী দোসর আমলারা। সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান সহ অন্যরা। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে সভা শুরু হয়। সভায় টেকসই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে প্রকাশনা জগৎকে একটি শিল্প হিসেবে স্বীকৃতি দেয়া সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। মহান বিজয় দিবস এবং দৈনিক অগ্নিকণ্ঠের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইডিইবি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ। সংগঠনের উপদেষ্টা ও দৈনিক অগ্নিকণ্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পালোয়ান রুহুল আমিন ঢালির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান এস.এম. শিবলি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রশান্ত হালদার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর আকবর সিরাজি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হোসেন রবি। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ইস্পাহানি 36তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত 24শে ডিসেম্বর রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এবং অলিম্পিক ভবন মিলনায়তনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবার এই টুর্নামেন্টে সারা দেশ থেকে 16টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে অংশ নিয়েছে 4 থেকে 6 জন খেলোয়াড়। বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি ও মিউচুয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ইস্পাহানি গ্রুপের উপ মহাব্যবস্থাপক এইচ.এম. ফজলে রাব্বি বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি 2 দিন পর স্থগিত। মেঘনা নদীতে 7 খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি পূরণের আশ্বাস। গত 15 বছর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে উচ্চ আদালত, বলেছেন আইন উপদেষ্টা। 90% বিচারক অনাচার করেছেন মন্তব্য। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না, বললেন ফখরুল। অর্থ পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন, বলে রিজভির মন্তব্য। বাংলা একাডেমি প্রবর্তিত রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার পেলেন 2 সাহিত্যিক। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুরস্কার প্রদান। এবং নদী রক্ষায় দখল দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধে পরিবেশ উপদেষ্টার হুঁশিয়ারি। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নদী রক্ষায় গুরুত্ব আরোপ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।